প্রিয় দর্শক, জানা অজানার ২৯তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসাদ নূর। আমাদের সাথে আজকের যতগুলো টপিক রয়েছে সেগুলো বিশ্লেষণ করবেন আমাদের সবার অত্যন্ত পরিচিত আমাদের সাইফুল আমিন ভাই একজন সাংবাদিক এবং বিশ্লেষক। তো সাইফুল আমিন ভাই, আপনাকে স্বাগত জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনার দর্শকদের অনেক ধন্যবাদ যারা যারা দেখছেন। জি, সাইফুল আমিন ভাই, আমরা শুরুতেই কয়েকটি প্রসঙ্গ নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো। তার আগে যদি একটু একে একে বোঝার চেষ্টা করি যে আমাদের দেশে এই মুহূর্তে কি হচ্ছে। আমি একটু চেষ্টা করছি। ওকে, ট্যাবগুলো সামনে আনার ভাইয়া, যেখানে এটা স্পষ্ট যে কি হচ্ছে। আমাকে একটু সময় দেবেন। যদি আমরা একে একে এই এগুলো দেখি, সারা বাংলাদেশে জুলাই, এই যে জুলাই যোদ্ধা বিষয়টি যে এখন গালিতে পরিণত হয়েছে। জুলাই যোদ্ধা বললে যে মানুষ এখন সম্মান তো দূরের কথা, উল্টা মায়ের অবতারিত হয়ে যাচ্ছে আর কি। এটা মোটামুটি স্বীকৃতই আর কি তাদের যে অবস্থা। এগুলো প্রতীকী ছবি আমরা দেখলাম গোপালগঞ্জ, সিলেটের হবিগঞ্জ, গোপালগঞ্জ, অনেক জায়গায় গিয়ে সার্জিস, নাসিরউদ্দিন, তারপরে তাদের উদ্ধারকারী জাহাজ গেল হাসনাত, তারপরে তারাও মোটামুটি দাবরানি খাইলো। তো গোপালগঞ্জ থেকে শুরু করে সিলেটের গোলাপগঞ্জ, সব জায়গায় তারা এই যে মাইটের খাচ্ছে। এবং তাদের অন্যান্য সোলজাররা কি অবস্থা সেটা একটু জানার চেষ্টা করি। আপনি প্রথমে যদি আমাদের একটু বলতেন যে তারা এই যে মাইটটা খাচ্ছে, এটার আসলে কি, এইটাই কি অবধারিত ছিল কিনা? এখন একটা একটা জিনিস যেটা ব্যাখ্যা করতে হয় যে এতদিন তাদের শত্রু ছিল আওয়ামী লীগ, তাই না? হুম। জি। এখন তাদের শত্রু পরিণত হয়েছে জনগণ। হুম। তারা পুরা জনগণের বিপক্ষের একটা শক্তি, এটা কিন্তু এইটাতে পরিষ্কার হচ্ছে। আপনি অনেক বিশ্লেষণ দেখতে পাবেন, অনেকে বলছে যে গুপ্ত আওয়ামী লীগ গিয়ে ওখানে ইয়ে করছে, কিন্তু বিএনপি তো এটা দাবি করতেছে আমরা করছি। হুম। গুপ্ত আওয়ামী লীগ তো না, মানে এরা গুপ্ত আওয়ামী লীগের উপর এটা চাপানোর চেষ্টা করছে যে বিএনপির ভিতরে ঢুকে গুপ্ত আওয়ামী লীগ করছে। কিন্তু গুপ্ত আওয়ামী লীগ কোথেকে করে? এটা তো ওরা নিজেরা দাবি করছে ওরা বিএনপি। গুপ্ত তো কিন্তু যদি শিবিরের ট্রেডমার্ক, মানে আওয়ামী লীগ কেন গুপ্ত থাকবে? আমরা তো তাদের রাজনীতিতে দেখি নাই। কিন্তু আরেকটা জিনিস আপনি দেখেন, তারা আবার তারা যেমন বিএনপিকে গালি দিচ্ছে, আবার একদল বলতেছে যে না এটা বিএনপি না, তাহলে এরা কারা? তাহলে এরা বিএনপি দাবি করছে আমরা আমরা বিএনপি, আমরাই পিটাচ্ছি, আমাদের আমাদের নেতাকে গালি দিচ্ছ, আমি তোমাদের পিঠে বিএনপি দাবি করতে। ওরা বলছে না এটা বিএনপি না, বিএনপি না, বিএনপির হাতে বাঁচার জন্য তারা বিএনপি না। কিন্তু যদি বিএনপিও না হয়, ধরেন আওয়ামী লীগ তো এখন নাই, তাহলে এরা কারা? তাহলে এটা হলো হুম। জনগণ। তো এরা এখন জনগণের শত্রুতে পরিণত হয়েছে। জনগণ এদেরকে শত্রু মনে করে এবং জনগণ এদেরকে পিটাচ্ছে। বাদ দেন এটা আওয়ামী লীগ এবং বিএনপি। এই এই এদের পরিণতি এখন বুঝতেই পারছেন যে ২ বছরের মাথায় কল্পনা করা যায় এই পরিণতি। আরো কতগুলো জিনিস আছে এদের, যদি আপনি এই 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 যে পরিণতিটার কিছু জিনিস কিন্তু প্রকাশিত হচ্ছে। যেমন আজকেই একটা অডিও ভাইরাল হয়েছে, আজকে দিনে বাংলাদেশের আজকের দিনে কিংবা আমাদের গতকাল রাতে হুম। একটা অডিও ভাইরাল হয়েছে। যে অডিওটা হলো ওই যে আরেক জঙ্গি, ইয়ের কি বলে ওর নাম, ওই যে বন্দর কি যেন আছে না, বন্দর কাদের কি যেন আছে না, ওই যে আচ্ছা, হাতিয়ারের। ওই যে মাসুদ, জেনজিরা ৭২-এর সংবিধান ছায় না। হ্যাঁ, হ্যাঁ। তো হুম। তার একটা অডিও সিরিয়াসলি ইয়ে হয়েছে, বুঝছেন? সেই অডিওটা কি জানেন? অডিওটা অদ্ভুত ব্যাপার। সার্জিসকে গালাগালি করতেছে। না, সার্জিসে গালাগালি চাইতে হবে, ওখানে একটা ইনফরমেশন আছে। ইনফরমেশনটা হলো সার্জিসরা বেইমানি করছে, হুম। সার্জিসরা নাহিদ এবং ইয়াকে ধরায় দিছে। সেখানে আরো অনেক জিনিস আছে, সেখানে আরো বলছে যে সার্জিসরা এ, এ, ইয়ে একজন অ্যানালাইসিস করছে যে ওখানে প্রথম 4 জন সমন্বয়কের মধ্যে 4 জন হলো, 1 নম্বর হলো নাহিদ, 2 নম্বর হইলো এই কি বলে হাসনাত, 3 নম্বর সার্জিস, 4 নম্বর হলো ইয়ে কি বলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হুম। যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদকে তুলে নেওয়া হয়, তখন এরা দরবার করছে আমাদেরকেও নিয়ে যান, না নিলে আমরা কিন্তু চিহ্নিত হয়ে যাব, কারণ আমরা এটা চাই, ধরে ফেলবে যে আমরা এটা চাই না। এবং আরো একটা আমরা কি মজার অডিওটা শুনবো? আপনি যদি দেন, আর আরেকটা ইনফরমেশন দেয় যে সেটা জি। আবার দিয়েছে রাশেদ। রাশেদ বলতেছে আমি অনেক আগে থেকে কথাগুলি বলে আজকে দেখছেন এটা প্রমাণ। রাশেদ আরেকটা জিনিস বলছে যে তার কাছে সে একসময় আরো বেশি প্রমাণ আনবে, যে নাহিদ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এই কথাটা বলেছিল যে আমাদেরকে যখন ভেতরে পিটাচ্ছে, তখন এরা বাইরে পুকুরের পাড়ে বসে চকলেট খাচ্ছে, মানে আইসক্রিম খাচ্ছে। এই 2 জন সার্জিস এবং হাসান তাদেরও ধরে নিছে, কিন্তু ওদের 2জনকে কিন্তু ফ্রি ঘুরতে দিচ্ছে ওই ডিবি অফিসের ভেতরে, আর ওদের 2জনটা মারতেছে। যে কারণে 4 জন এই প্রধান সমন্বয়কের মধ্যে মাঝখানের 2জনরে কিন্তু ওরা
কিন্তু ইয়ে হইতে দেয় না, উপদেষ্টা হইতে দেয় নাই এই নাহিদ এবং সজীব, কারণ এই দুইজন দালাল ছিল। কিন্তু শেষ মুহূর্তে শেষ দিকে এসে এই দালালদের দিয়ে তারা অনেক কাজ করায় নিছে, যেমন ইউনুসের বাড়ির সামনে ইয়ে করে এই আওয়ামী লীগের নিষিদ্ধ করাইছে, অনেক কিছু এদেরকে দিয়ে করায় নিছে। কিন্তু তো এই জিনিসগুলো কিন্তু ফাঁস হচ্ছে, নিজেরা নিজেরা যে 2 নম্বরে 3 নম্বরে। এবং ওখানে আরেকটা জিনিস আছে যে একটি বিদেশি এমবেসি আমাদেরকে ইয়ে সেফ হাউস দিচ্ছে। তো এখন কিন্তু বিদেশের সংশ্লিষ্টতা কিন্তু পরিষ্কার। আপনি অডিওটা যদি থাকে, আপনি যদি জি অবশ্যই অডিওটা আছে, আমি দেখাচ্ছি দর্শকদের সুবিধার্থে। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাদেরকে সুন্দর ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। আমরা একটা অডিওটা শুনি। ভাই, গুরুত্বপূর্ণ বিষয়, আমরা হচ্ছে কুইক মেট্রো হসপিটালে সেখানে মোটামুটি আটকে আছি। আমাদেরকে এম্বাসি থেকে জানানো হয়েছে যে আপনার এই আমরা এখন সিকিউর না, আমাদেরকে মানে হচ্ছে আপনার ইয়ে করে আমরা এখন সিকিউর না, আমাদের নিরাপত্তা দিতে হবে। ওনারা আমাদের নিরাপত্তা দিতে চাচ্ছেন, ওনাদের এম্বাসি সেফ হাউস তৈরি করতে চাচ্ছে আমাদের জন্য। এখন আছে করার জন্য আমাদেরকে হচ্ছে ইয়াতে দ্রুত মানে হচ্ছে আমাদের সমন্বয় কাদের নামে কোথায় কি কি মামলা হয়েছে, যেমন আমাদের নামে যে বিভিন্ন মামলা হয়েছে ইয়াতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ এগুলোর তথ্যগুলো চাচ্ছে, এবং হচ্ছে যে হল থেকে যে মামলাগুলো দেওয়া হচ্ছে তথ্যগুলো চাচ্ছে, এবং হচ্ছে আমাদের কার কি অবস্থা, কাকে গুম করা হয়েছে, কাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এগুলোর ডকুমেন্টস সহ চাচ্ছে, কারা হামলা করছে, পুলিশ গুলি করছে, কোথায় গুলি করছে, মানে এই যে ডকুমেন্টস গুলো আছে এগুলো সব ইমার্জেন্সি আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো জোগাড় করে তাড়াতাড়ি আমাদেরকে দিতে হবে। মানে হচ্ছে এটা নিয়ে ভালো ইয়ে হচ্ছে, মানে এটা দরকার। ওনারা চাচ্ছেন যে আমাদেরকে আজকেদের মধ্যে ওনাদের সেফ হাউস তৈরি করে আমাদেরকে নিরাপত্তা দিতে। আর একটা বিষয় হচ্ছে যদি আমরা ঢুকে যাই তাহলে পরে এই সার্জি যারা আন্দোলনের ফুটকি মেরে দিবে, মানে হচ্ছে ওরা তো বুঝেন আমাদের ঢুকানোর ইয়েতে আছে, এটা তো নিয়ে গেছে। ভাই, গুরুত্বপূর্ণ বিষয়, আমরা হচ্ছে কুইক মেট্রো হসপিটালে সেখানে মোটামুটি আটকে আছি। আমাদেরকে এম্বাসি থেকে জানানো হয়েছে যে আপনার তো এই এম্বাসির কথাও শুনলাম, সবই শুনলাম, যে এই এম্বাসিটা কোন এম্বাসি সাইফুল আলম ভাই? আমেরিকান এমবেসি। মানে এই যে পুরো প্ল্যান, এটা তো তারা তাদের মুখেই স্বীকার করছে, এখন তার কিছুই গোপন স্বীকার করছে করছে না। তো তারা। হ্যাঁ, এই যে আপনার যারা এই একটা বলছেন না, একজন কর্মকর্তা আছেন যিনি ট্রান্সজেন্ডার, তিনি তার বাড়িতে প্রথম নিয়ে গেছেন, সেখান থেকে তারপর তাদেরকে সেফ হাউসে নিয়ে গেছে। সেফ হাউসে ফাইনালি তো তাদেরকে নিয়েছিল। হ্যাঁ, তো এটা ওই ট্রান্সজেন্ডার যিনি কর্মকর্তা ছিলেন, সেই কর্মকর্তা প্রথম তার বাসায় আশ্রয় দিয়েছিলেন, সেখান থেকে তারপর দেখছি যে ওই বাসায় নিরাপদ না, তারপর সেখান থেকে উনি সেফ হাউসে নিয়ে গেছেন। এগুলোও কিন্তু আসতেছে, মানে এগুলো মাঝে মধ্যে প্রকাশ হচ্ছে। তবে আমার ধারণা আরো অনেক কিছু প্রকাশ হয়। রাশেদ যেটা বলেছে, যে রাশেদ এই যে তারেক রহমানের নতুন পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে হয়েছে, সে বলছে আরো অনেক কিছু সে সংগ্রহ করতেছে, যে কারা বেঈমান ছিল, কারা কি ছিল, এই সব কিছু সে বের করবে। তো এতে তাদের লস। আর শোনা যাচ্ছে না। রাশেদ কেন বিদ্রোহ করছে? জি, আমাকে কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। জি, আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরের প্রসঙ্গে যাই। আমরা দেখলাম একজন নারীকে এই জুলাই জঙ্গির এই হেনস্থা করছে, গায়ে হাত তুলেছে, এইভাবেই আর কি। এই ছবিটা বেশিক্ষণ দেখাতে চাই না। তো এই যে আক্রমণকারী, এই জুলাই জঙ্গি আবার জামাতি। এই জামাতিটা কীরকম, এই যে দেখে, আচ্ছা, এই যে জামাত নেতার পাশে বসা এই সন্ত্রাসী, যে কিনা ওই নারীর উপরে আক্রমণ করেছে, দেখতে পাচ্ছেন, এই সেই একই লোক। তো এদের এই উপদ্রব, একজন লালবদর। জি, তিনি লালবদর বোধহয় ছিলেন, এখন তার তো কথাবার্তায় তিনি প্রতারিত হয়েছেন মনে হচ্ছে, তিনি খুবই এদের উপর বিরক্ত, এটাই মনে হচ্ছে। আপনার কি মনে হয়? হ্যাঁ, তা না হলে দুইজন। জি, এখন আর হবে না ইকো। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। জি জি জি, এই দুইজনের মধ্যে তো ঝগড়া হওয়ার কোনো কারণ নাই। ঝগড়া হওয়ার কারণ হলো তুমি পক্ষ ত্যাগ, কোনো একজন, দুজনেই দুজনের পক্ষ ত্যাগ করছে, যে কারণে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। এখন অডিওটা জানতে পারলে বুঝতে পারতাম যে কি নেওয়া হয়েছে। এখন এটা তো হবে। এখন দেখেন, একটা ঘটনার সময় সবাই ওরা একটা উদ্দেশ্য ছিল, একটা জঙ্গি উদ্দেশ্য কি বাংলাদেশ তারা টেক ওভার করবে, কিন্তু পরবর্তীতে তো সে দেখেন যারা মানে তখন মনে করছে যে একটা চেঞ্জ করে ফেললে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, যারা ওরা তো এখন মনে করতেছে আমরা প্রতারিত হয়েছি। এখন যখন তারা তার প্রতারণার কথা বলতেছে, যারা জানে যে এটা জঙ্গি উত্থান, তারা মারবে, এটি স্বাভাবিক।
এই যে আজকে দেখেন হাসনা সার্জিসরা যে বেইমানি করেছে একটু যখন বলছে, এখন আপনার মনে হয় এনসিপি ডিভাইডেড হবে না এটাতে? অবশ্যই ভেতরে ঝগড়া হবে। এবং আপনি মনে হয় না যে নাহিদ এবং সজীব এরা এখন এই এনসিপিতে দুই ভাগ হবে, নাহিদ সজীব এবং হাসনাতের পক্ষ নিলেই নাহিদের উপরে অন্যরা খেপবে, এইটাই হবে এবং তারা তারা মারামারি করবে, এইটাই সেই ঘটনা। তবে এটা খুব মানে ভয়াবহ যে এরা শেষ পর্যন্ত যেই নারীরা এদের জন্য জান দিতে গেছে, যে নারীরা এদের আগে গিয়ে গুলি খাওয়ার জন্য তারা নিজেদেরকে সমর্পণ করছে, সেই নারীরাই কিন্তু মার খাচ্ছে। আপনি দেখেন এদের সামনে দিয়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েরা কিন্তু সামনে ছিল, ঢাকা ইউনিভার্সিটির যে মিছিলগুলো, যে এই মেয়েরাই ছিল সামনে। হ্যাঁ, ওদের সাইনবোর্ড, হ্যাঁ, পোস্টার গার্ল এরাই, হ্যাঁ, ছিল। এটা খুবই ইন্টারেস্টিং। এবার সাইফুল আমিন ভাই, আপনি যদি একটু একটা চুক্তি নিয়ে একটু বলতেন ভাইয়া। এই যে ঘাস খেয়ে হলেও আমেরিকার কাছ থেকে দ্বিগুণ দামে অস্ত্র কেনা, বা এই মানে ওরা তো এগুলো ডাইরেক্ট দিত দিল্লি না ঢাকা, কিন্তু দ্বিগুণের বেশি দামে কেনা হচ্ছে এক কার্গো এলএনজি, ব্যয় প্রায় 950 কোটি টাকা। এই হাদিবাদীরা এখন কি করবে? কি আর করবে বুঝছেন, এখন তো ওদের আর কিছু করার নেই। এখন এখন ওরা তো এগুলো জেনে শুনেই করছে। এই হাদি বলেন, এরা তো, হাদি অবশ্য পরবর্তীতে প্রকাশিত হয়েছে, সে কিন্তু প্রথম দিকে সে কিছু ছিল না, সে অল অফ এ সাডেন তাকে ধরে আনা হয়েছে, এটা মাহমুদুর রহমানের কাজ, তাকে ধরে নেয়। তো এখন দিল্লি না ঢাকা, এখন দিল্লি থেকে নাই আমেরিকার থেকে আনবে, আমেরিকাতে বেশি দাম দিয়ে মানুষ খাওয়াবে, মানুষের ক্ষমতা আছে, মানুষ সেটা করবে। এগুলো নিয়ে আসলে আমরা মানে এখনো যদি ঘটনাগুলো ঘটতে থাকে আর কি, সে ধরুন আদৌ বাংলাদেশের ক্ষমতা আছে কিনা। আপনি আজকে পত্রিকাগুলো দেখেন, পত্রিকাগুলো দেখবেন যে বেশিরভাগ পত্রিকা বলছে যে বাংলাদেশে এই সিজনের মধ্যে কোথাও 1 কেজি সবজি 100 টাকার নিচে নাই, 140 টাকা 120 টাকার নিচে কোনো সবজি নেই। এরকম একটা দেশ যখন বলে আমি দ্বিগুণ দামে অস্ত্র কিনে আনবো, বা আমি দ্বিগুণ দাম দিয়ে, এটা কি আসলেই সম্ভব? আদৌ সম্ভব? সম্ভব হবে না। কোন দিকে যাচ্ছে সেটা তো, আপনি যদি এটা করতে যায় বাংলাদেশকে তো দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবে। কারণ আপনি যেটা সাধারণভাবে যে অস্ত্রগুলো চীন থেকে আনে বা চীন থেকে যে দামে আনে, সেই দামের ডাবল দিয়ে যখন আনবেন, তো আপনি সেই টাকাটা তো খরচ করতে হবে। মানে তখন কোথা থেকে এই টাকাটা আসবে? এক। 2 নম্বর হলো আপনার এইটার জন্য ট্রেনিংয়ের টাকা লাগবে, এই অস্ত্রগুলো চেনার জন্য ট্রেনিং দিতে হবে, সেই ট্রেনিংয়ের খরচ আছে কত, এবং বিদেশি ট্রেনাররা আসবে, তাদের খরচ দিতে হবে, মানে আমেরিকান ট্রেনাররা আসবে। আসলে মানে আমি জানি না প্রত্যেকটা জিনিস কোন যুক্তিতে কোন দিকে যাচ্ছে, বা আদৌ এই সরকার মানে কোনোভাবে মানে পলিসি মানে প্রো বাংলাদেশ পলিসি নিতে পারছে কিনা, এটা আমার যথেষ্ট সন্দেহ। জি, থ্যাংক ইউ সো মাচ। এবার সাইফুল আমিন ভাই, আমরা একটু যদি দেখি, এই যে জুলাই জঙ্গিকে দেখলাম জামাত এ যে মারলো একজন নারীকে, তাদেরই কলিগ। এবার এই যে ডাকসুর এই যে নেতাকর্মীরা রয়েছে, তারা আমরা একে একে দেখেছি যে নারী বিদ্বেষী কথাবার্তা বলেছে, নারীদের কাপড় চোপড় নিয়ে কথা বলেছে, তারপরে তাদেরকে পাওয়া যায় মানে পরিবাগ ফুট ওভারব্রিজে, মানে তৃতীয় মানে আমাদের ট্রান্সজেন্ডাররা বা হিজড়ারা, তারা বলছেন যে এটা টাকা দেয় না। এগুলো খুবই অশ্লীল, আপনাকে আমি বলতে পারবো না, আপনি আশা করি জানেন বা দর্শকরাও জানেন। এবং তাদের যারা বড়, যারা এই ওস্তাদকে পাওয়া যায় আরেকজন, আর মানে নাবালিকা নিয়ে হোটেলে ধরা পড়ে, তারপরে প্রথম স্ত্রী এআই এগুলো বলে। তো এই যে গুড়া থেকে বুড়া, হ্যাঁ, সবকটা যে এই মানে তার রুমের মধ্যে, এই ছেলেটার রুমের মধ্যে তার 2 ফ্রেন্ড সমকামিতায় লিপ্ত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্ররা ধরেছে। এই যে এখন অনেকে এবার বলতেছে তাদের আপনারা হোটেলে মেয়ে নিয়ে ধরা পড়লে আপনারা আপত্তি করেন, ছেলে নিয়ে ধরা পড়লে আপত্তি করেন, তাহলে এরা যাবে কোথায়? এরা যাবে কোথায়? আপনার কাছে এটাই প্রশ্ন। এইটা কি আর বলবো, এরা যাবে কোথায়? এদেরকে তাড়ানো ছাড়া কোনো উপায় নেই। এরা যাবে কোথা? তো আপনি বললেন একটা সুন্দর একটা কথা বললেন যে এদেরকে একটা সুন্দর জায়গায় পাঠায় দেওয়া, যে ওরা কোথাও চলে যাক। এটা আমি তো চাই না এরা কোথাও যাক, আমি তো চাই এরা থাকুক, এবং এদের উপরে জনগণ, এই যে জনগণের উপরে তারা যেটা চাপায় দিচ্ছে, এদের উপরে জনগণ সেটা চাপাক। জনগণ এখন এদেরকে তাড়াবে, যা তখন এই তাড়া খেয়ে তারা কোথায় পড়বে সেটা আমি আমি বলতে পারি না। তাড়া খেয়ে কি তারা বঙ্গোপসাগরে যাবে, না তাড়া খেয়ে ইন্ডিয়াতে যাবে? ইন্ডিয়াতে গেলে তো আবার ইন্ডিয়া বাঁধবে ওখানে। ইন্ডিয়া শুধু বাঁধবে না, ইন্ডিয়া সরকার কিছু করবে না, কিন্তু এই বাংলাদেশের সীমান্ত পার হলেও ইন্ডিয়ানরা ওদেরকে পিটায় মেরে ফেলবে। বাংলাদেশে গণপিটুনি থেকে বাঁচতে গিয়ে কিন্তু ইন্ডিয়াতে গণপিটুনি খাবে, কারণ যে পরিমাণ ইন্ডিয়াকে গালি দিছে। তো এদের এদের তো আমি কোথাও কোনো জায়গা দেখি না। আপনি ইউরোপের কোথাও এখন এখন সব জায়গায় তো ধাওয়া খাচ্ছে, সব জায়গায় যেখানে এরা প্রকাশ্যে আসতেছে, এদের কথাবার্তা তখন ধাওয়া দিচ্ছে। এখন আর কেউ কিন্তু প্রকাশ্যে এখন আর আপনি দেখেন যেই
আহ, মানে কি বলে, যারা এই জঙ্গিদের পক্ষ নিয়ে বিভিন্ন দেশে অবস্থান করে তারা যে ইয়ে করছে, ক্যাম্পেইন করছে, আজকে তারা কোথায়? তাদের কোথাও দেখা যাচ্ছে? এদের এদের পরিণতি কিন্তু ওই ধাওয়া খাবে, এবং ধাওয়া খেয়ে কোথায় যাবে আমি জানি না। জনগণ মনে হয় তাদের জায়গা ঠিক করে দিবে কোন জায়গায় তারা যাবে। অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই। আমরা এইবার একটু জানার চেষ্টা করি বাংলাদেশে, আচ্ছা একটু একটু প্রসঙ্গটা একটু দেখাই। তসলিমা নাসরিন, আমাদের সবার প্রিয় তসলিমা নাসরিন, তিনি সম্প্রতি প্রিয় দর্শক আপনারা জানেন যে কলকাতায় অর্থাৎ গতকাল 1 আগস্ট তিনি বক্তব্য রেখেছেন রবীন্দ্র সদনে, এবং সেখানে হাউসফুল ছিল এবং তিনি অসাধারণ একটি স্পিচ দিয়েছেন প্রায় 30 মিনিটের। আমি এ যাবৎকালে তসলিমা নাসরিনের যতগুলো বক্তব্য শুনেছি এত সুন্দর সমৃদ্ধ বক্তব্য শুনিনি। আপনারা যারা শুনতে চান আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, বিভিন্ন সংবাদ সংস্থা এগুলো আপলোড করেছে। খুবই গোছালো সুন্দর বক্তব্য রেখেছেন। তসলিমা নাসরিনকে নিয়ে বাংলাদেশেরও অনেক লেখক বুদ্ধিজীবীরাও এটি সামনে এনেছেন। আমি একটু তার স্পিচের একটা অংশ একটু শুনি। বিরোধী, আমি সব ধর্মীয় মৌলবাদের বিরোধী, ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আমি বেশি সরব, কারণ শৈশব থেকেই একে খুব কাছ থেকে দেখেছি। ইসলামী আইনে নারীর বিরুদ্ধে বৈষম্য দেখেছি, অমুসলিম, নাস্তিক ও মুক্ত চিন্তকদের ওপর নিপীড়ন দেখেছি, মানুষের ব্যক্তিগত জীবন, চিন্তা ও স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে দেখেছি, সারা বিশ্ব জুড়ে জিহাদি উগ্রপন্থীদের সন্ত্রাস ও হত্যাকাণ্ড দেখেছি। তাই এর নাম স্পষ্ট করে বলি। আম, ভাই এই বিতর্কটা কোথায় আমি বলি, তাকে নিয়ে বলা হয় যে বিজেপি তাকে পশ্চিম বাংলায় নিয়ে গেছে। তিনি কেন হিন্দু ধর্মের কুসংস্কার নিয়ে কথা বলেন না, খ্রিস্টানদের কুসংস্কার নিয়ে বলেন না, ইহুদিদের কুসংস্কার নিয়ে বলেন না, এরকম তাকে আঘাতটা করা হয়। ইসলামিস্টরা তো করবেই, এটা আমি অনেক বামপন্থী সো কল্ড লিবারালদেরও দেখেছি। এখন তিনি এটার ভালো একটা জবাব দিয়েছেন যে কেউ কি প্রশ্ন করে রাজা রামমোহন রায় কেন হিন্দু ধর্মের সংস্কার না করে তিনি কেন শুধু হিন্দু ধর্মেই সংস্কার করলেন, কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তা হিন্দু ধর্মের সংস্কার করলেন, কেন তাদেরকে প্রশ্ন করা হয়নি তারা খ্রিস্টান ধর্ম বা পৃথিবীর অন্যান্য ধর্ম নিয়ে কেন তারা কথা বলেননি। মানে এইটা সুন্দর একটা জবাব। যে যে ধর্ম থেকে বড় হয়েছেন সেই ধর্ম সংস্কার করাই তো তার দায়িত্ব। তো মানে এই যে বাংলায় তিনি ফিরলেন এবং এত সুন্দর একটি বক্তব্য দিলেন, প্রগতিশীলরা তো তাকে সুন্দরভাবেই নেওয়া উচিত, এবং তিনি তার মাতৃভূমি থেকে বিতাড়িত আরেকটি দেশে, আমি সাংবাদিক আনিস আলমগীর থেকে শুরু করে বাংলাদেশে অনেককেই দেখেছি যারা সাধারণত এই বিষয়ে কথা বলেন না, তারাও এটি ইতিবাচক হিসাবে দেখেছেন। তো শেখ হাসিনা যদি কোনো কারণে ফেরেন, আপনার কি মনে হয় আওয়ামী লীগ অতীতে যে ভুলটা করেছে, আমি নিজে সাক্ষী, তার জমি তার আপন বোনকে তিনি ট্রান্সফার করবেন এটি করেনি বাংলাদেশ হাইকমিশন। শাবান মাহমুদের মতো একটা মানুষ যে কিনা তখন দিল্লিতে অ্যাম্বাসেডর ছিল, সে মঞ্চে ওঠেনি কারণ তসলিমা নাসরিন সেখানে একজন অতিথি ছিলেন, তার মানিজ্যত চলে যাবে এরকম একটা ভাবছিল শাবানের। এবং ব্যক্তিগত পর্যায়ে সে তসলিমা নাসরিন আপনি আমাদের রত্ন, আপনি আমাদের শিক্ষাগুরু, এই টাইপের কথাবার্তা বলেছে। এই যে হিপোক্রেসি, এটা এটা কেন? তসলিমা নাসরিন কার কার মানে পাতে ছাই দিয়েছিলেন, বারাভাতে ছাই দিয়েছিলেন, এবং তিনি কার কার ক্ষতি করেছেন, বা তিনি বাংলাদেশে ফিরলে সমস্যাটা কোথায়, বাংলাদেশে কি ক্ষতি হয়ে যাবে? আমি এক্স্যাক্টলি ওই সময়কালেরই, আমি একটু জুনিয়র, বাট ওই সময়কালেরই আমি মানুষ, এবং যে সময়কালে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে বা দেশে আসতে দেওয়া হয়নি অনেক। আমি তার উপরে লেখা একটা বইয়ের একজন বিদেশি একটা বই লিখেছেন, তো আমি তার বেশ কিছু মানে তাকে সাথে নিয়ে, ওই বিদেশিকে সাথে নিয়ে আমি বিভিন্ন জায়গায়, তার বাড়ি, তার বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি, তার বন্ধু বান্ধবদের ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, অনেক কিছু করেছি আমি এবং অনেক কিছু আমি জানি। দেখেন, তসলিমা নাসরিন নিয়ে যেটা আপনি উঠালেন সেটা একটাই মাত্র বাংলাদেশের রাজনীতির হিপোক্রেসি। এখানে কিন্তু কোনো ব্যক্তি হিপোক্রেসি আপনি সাবান টাবান এইসব নিয়ে কথা বলে লাভ নেই, কারণ ওরা অনেক পরের। কিন্তু বাংলাদেশের রাজনীতির হিপোক্রেসি, বাংলাদেশের রাজনীতিতে একটা জিনিস, যে কথাটা আমি বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলি, যে বাংলাদেশ পরাজিত হয়েছে স্বাধীনতার পরেই। শেষ পরাজয় কোথায় হয়েছে? বাংলাদেশ কম্প্রোমাইজ করেছে। বাংলাদেশ, আমি কিন্তু আমি এর আগেও আরেকটা অনুষ্ঠানে এরকম বলে কিন্তু মানে অনেক অনেক গালি শুনতে হয়েছে আমাকে। যেমন আমি বঙ্গবন্ধুর ভুলের কথা বলি, আমি তার পরবর্তী সকল শাসকের ভুলের কথা বলি। কোনটা জায়গায় জানেন? বঙ্গবন্ধুর ভুলটা তারা কন্টিনিউ করে গেছে, সে রাজাকার, আলবদর, আলশামস এদেরকে মাফ করে দিয়ে। এখন অনেকেই ব্যাখ্যা করবেন বঙ্গবন্ধু কি সবাই মাফ করছে? না, মাফ করেন নাই। বঙ্গবন্ধু
আহ, যারা সরাসরি সন্ত্রাসের সাথে যুক্ত ছিল, যারা অগ্নিসংযোগ করেছে, যারা রেপ করেছে, তাদেরকে কিন্তু মাফ করেন না, এটা সত্য। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি কিন্তু নীতিমালা থেকে বেরিয়ে গেছেন। নীতিমালাটা কি? যে ধরেন যে লোকটা রেপ করেছে তাকে আপনি পানিশ করছেন, কিন্তু যে লোকটা রেপের সহযোগী তার আপনি মাফ করে দিলেন। তাহলে কি দাঁড়ালো? তার মানে এই কর্মটাকে আপনি কোনো না কোনোভাবে সমাজে অ্যাকসেপ্ট করে নিছেন। এবং তাতে কি হয়েছেটা কি? ওই সময়টারে ওরা ওইটা তাদের ব্রিদিং সময় নিয়েছে, সামান্য সময়, 3 বছর বঙ্গবন্ধুর সময়কালে ওরা সমাজে, তখন একটা সমাজের মধ্যে কিন্তু এই লোকগুলির ব্যাপারে ঘৃণা ছিল, প্রচণ্ড ঘৃণা ছিল। এবং অনেকেই কিন্তু এটা মানতে চায় না, যেটা মেরে ফেলা, এদেরকে এইভাবে মাপ করা। সেই ভুলটা পরবর্তীকালে 3.5 বছরের মাথায় তারা কি হলো, তারা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। খেয়াল করছেন? 3.5 বছর একটা পলিসি ভুলে আপনি সহযোগী না এদেরকে মাফ করে, সহযোগীদেরকে মাফ করে দিয়েছেন, যারা ডিরেক্ট করছে তাদেরকে মাফ করেন নাই, ফাইন, কিন্তু সহযোগীরা যে মাফ করলেন, সে সেম ক্রাইম। মেবি হি ইজ নট ডিরেক্ট ক্রিমিনাল বাট অ্যান অ্যাসোসিয়েট অফ দ্যাট ক্রাইম, তাই না? সে অ্যাসোসিয়েটকে আপনি ছেড়ে দিচ্ছেন। তো যখন আপনি 1 নম্বরের শাস্তি দিচ্ছেন, 2 নম্বর তো বেঁচে আছে, সে তো পরবর্তীতে 1 নম্বর হয়েছে, হয় না? হুম সে তো হুম রিপ্লেস করছে তাকে, এবং প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে গেছে। প্লাস আপনি যদি 79-এর ইলেকশনটা ধরেন, 79-এর বা 79 খুব সম্ভবত যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তাদের প্রত্যাবর্তন কখন হয় জানেন? ওই সময় আপনি 79, খুব সম্ভবত 79-এর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই দেশে, এই বাংলাদেশে, যে বাংলাদেশের 3.5 বছর আগে তারা তাদের এলাকার মেয়েদেরকে পাকিস্তানি ধারদের তুলে দিছে, নিজেরা রেপ করছে, মারছে, আগুন দিছে, সব দিছে, তারা সংখ্যাগরিষ্ঠ ছিল বাংলাদেশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে। দেওয়ায় তখনও পার্টি হয়নি, কিন্তু সমস্ত ওই যে যেগুলো পলায় গেছিল এগুলো আবার পুনর্বাসিত হয়েছে। আপনি যেসব মোল্লারাম, যেসব মাদ্রাসার ইমামরা পালিয়ে গিয়েছিল, তারা কিন্তু আবার পুনর্বাসিত হয়েছে। যেসব মুয়াজ্জিনরা পালিয়ে গিয়েছিল, তারা কিন্তু পুনর্বাসিত হয়েছে এই সময়কালের মধ্যেই। তো পলিসির ভুলের কারণে সেই ভুলটা, আপনি যদি তসলিমা পর্যন্ত আসেন, সেইটা ধারাবাহিকতা, কেউ সাহস করে না এদেরকে খেপানোর, নো ওয়ান। শেখ হাসিনা আপনি ব্যক্তিগতভাবে খোঁজ নেন, সে কিন্তু আমার ধারণা তসলিমা নাসরিনের অ্যাডমায়ার হবে। যে আমি তার অ্যাডমায়ার না, কিন্তু আমি আগে বলি তার লেখার অ্যাডমায়ার আমি না, কিন্তু আমি জানি যে শেখ হাসিনার, তসলিমা নাসরিনের খুব সম্ভবত তিনি তার লেখা পড়েন। কিন্তু তাকে কেন উনি প্রোটেক্ট করতে পারেন না? কারণ কি জানেন? তিনি ওই গোষ্ঠীটাকে রাগাতে চান নাই, যেমনটি কেউ কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ করেছে। এভরিওয়ান। আমি নিজেও এটার ভিকটিম, হেফাজতের কথায় আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে আমি নিয়ে। আপনি বলি তো, বিশ্বাস করেন, এটাগুলো একটা রাজনৈতিক ধারাবাহিকতা। যে রাজনৈতিক ধারাবাহিকতা, আমি এই কথা যখন বলি বঙ্গবন্ধু ভুল করছে, তখনই কিন্তু আমার উপরে একটা কিন্তু এটা একটু ভুল ছিল রে ভাই। এই কথাটা যদি আমরা স্বীকার করে, আজকে 56 বছর পরে তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায়, তারা আজকে আমলাতন্ত্র দখল করে বেড়েছে, তারা আমাদের আর্মি দখল করছে, তারা আমাদের নৌবাহিনী দখল করছে, তারা আমাদের বিমান বাহিনী দখল করছে, তারা আমাদের পুলিশ বাহিনী দখল করছে, তারা আমাদের আর্থিক আমি আপনাকে সেক্টর গত দখল শোতে, করছে। সাইফুল আমরা একটু মনে করে, গত শোতে আমি আপনাকে বলেছিলাম যে সেনাবাহিনী যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে, আপনি বলছিলেন বুটের শব্দ দেখা যায় এটা ফেব্রিকেটেড। আমি সেনাবাহিনীর ভেতর থেকে অফিসার এর থেকে জেনেছি যে তাদের মূল স্লোগানই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নো ডাউট অ্যাবাউট ইট। মানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটাই হচ্ছে যে সর্বসত্য একটা বিষয়। তো তা দেখেন, আপনি তো, আমি আমার বিশ্বাস হয় না, কিন্তু এখন দেখেন আপনার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেওয়ার মধ্যে আমি এবং কোনো তারা বলছে, কিন্তু সাইফুল আমিন ভাই, তারা, আমি সরি ইন্টারপ্রেটের জন্য, তারা বলছে যে শেখ হাসিনা আর্মিটাকে সেকুলার করার চেষ্টা করেছে এবং তিরস্কারের সুরে যে হ্যাঁ তাতে লাভ হয়েছে কি, মানে ব্যাপারটা কি যে এটা মানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের কারণ হচ্ছে যে ভারত বিদ্বেষ, মানে হিন্দু ভার্সেস মুসলিম। তো এই যে একটা জিনিস আপনার ধরেন ধারাবাহিকভাবে এই মৌলবাদীরা প্রশ্রয় পেয়েছে, সেই মৌলবাদীদের প্রশ্রয়ের কিন্তু শিকার তসলিমা নাসরিন। বাট তসলিমা নাসরিন এমন কোনো, মানে আমার দৃষ্টিতে, আমি তার পুস্তক পড়ে দেখেছি, কারণ তা ওই কাজটার সাথে জড়িত থাকার কারণে আমার পড়তে হয়েছিল কিছু জিনিস। পড়তে গিয়ে আমি দেখছি যে আমার মানে মনের খোরাক এটা মিটায় না। সো আমি তাকে ওই পরিমাণ বড় কিছু ভাবিনি, কিন্তু তাকে যেভাবে দেশ থেকে তাড়ানো হয়েছে, এটা তো, এটা একজন নাগরিক, তসলিমা নাসরিন বাদ দিলাম, একজন নাগরিককে, আপনার দেশের নাগরিককে আপনি দেশ থেকে তাড়াতে পারেন না, বাট ইউ ডিড ইট। আপনি দেখেন, শুধু তাই, আপনি দাউদ হায়দার কে বাংলাদেশ থেকে পালা যেতে হয়েছে না বঙ্গবন্ধুর আমলে? কারণটা কি? জি, বঙ্গবন্ধু তো প্রোটেক্ট করতে পারেন নাই। আমার না যতটুকু করে মনে নাই। পড়ে, আমি
এই জায়গাটাতে আমরা সবসময় এই গোষ্ঠীটাকে, এই গোষ্ঠী অপরাধ করলে এই গোষ্ঠী যখন সমকামিতায় লিপ্ত হবে তখন কিন্তু আপনি মনে করেন আচ্ছা যাই হোক যাওয়ার হয়েছে, কিন্তু আপনি যখন আরেকটা ছেলের, এটা ন্যাচারাল ব্যাপার, সে ট্রান্সজেন্ডার ন্যাচারালি হতে পারে, তাই না? এটা তো ন্যাচারাল ব্যাপার, সে এইদিকে যেতে পারে, কিন্তু তারটা আপনি ক্রাইম দেখতেছেন। আপনি সমাজে দুই রকম প্রশ্রয়, একটা হলে একজন একটা ক্রাইম দেখতেছেন, আরেকজনটা কিন্তু আপনি ক্রাইম মনে করতেছেন না। এটাই তো হিপোক্রেসি। সমাজ আমরা হিপোক্রেসির ভিতর দিয়ে চলছি, এবং হিপোক্রেসি সবসময় আমাদের সমাজে অগ্রাধিকার পেয়েছে। কম্প্রোমাইজ একটা জিনিস, আপনি সত্যের সাথে কম্প্রোমাইজ, মানে সত্য এবং মিথ্যা দুইটার মধ্যে আপনি বলতে পারেন। বিভিন্ন দেশে বলে যে আমি হাসা কথারও মিশা কথারও হাসা বলে আমি চালাইতে পারি, কোনটা কাছাকাছি গেলে আমি একটু মডিফাই করলাম, কিন্তু আপনি যখন ডাহা মিশা কথাকে আপনি বলবেন না ভাই ঠিক আছে ডাহা মিশা কথাটাও আমি অ্যাকসেপ্ট করলাম সমাজে, এটা হয় না রে ভাই। ডাহা মিশা কথা তো আপনি যান বাঁচানোর জন্য এদিক ওদিক ঘুরায় কিছু কইছেন, ঠিক আছে, যান বাঁচানোর দিলেই, কিন্তু আপনি ডাহা মিশা কথাটা যখন সমাজের মধ্যে অ্যাকসেপ্ট করাবেন, তসলিমা নাসরিন এমন কি ক্ষতি করছে বাংলাদেশের যে তিনি বাংলাদেশের সমাজ আমূল পরিবর্তন করে দিতে পারেন? কিছুই উনি করেন নাই। কিন্তু তসলিমা নাসরিন বাংলাদেশের সমাজে কোনো প্রভাব ফেলতে পারেন নাই, কিন্তু উনি ধারণা করা হয়েছিল যে বাংলাদেশের ইসলামরে উনি ধূলিসাৎ করে দেবেন, এই জন্য ওনারা কিন্তু বিদেশ থেকে পাঠায়, তাকে দেশ ত্যাগ করতে হবে। অথচ আমাদের পাশের দেশের মানুষরা, আমি তাদেরকে ধন্যবাদও দেই যে তাকে দেখুন এই ভিডিওটা আমি অনেকগুলো ভিডিও দেখছি যে নিউজ 18 বাংলায়, এখানে প্রায় 27 মিনিটের ভিডিও। আমি আমার দর্শকদের বলবো লিঙ্ক দিয়ে রাখি যে আপনারা এই ভিডিওটা দেখবেন। এটা মানে আমি শিওর যে আপনারা অনেক আনন্দিত হবেন। তো এইখানে কমেন্টে গেলে সাইফুল আমিন ভাই, আমি এটা একটু ছোট করি যেন ভালোভাবে দেখানো যায়। আমি একটু কমেন্ট থেকে, কারণ কমেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। 99% ভারতীয়রা চমৎকারভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। একজন বাংলাদেশি রত্ন তারা বলছেন যে আমাদের দেশে, আমাদের কলকাতায় এসেছেন, তিনি এখানে থেকে যান, তিনি আমাদের সমৃদ্ধ করেছেন। প্রত্যেকটা কমেন্ট, কোনো অশালীন নেই, অসম্ভব সুন্দর সকল কমেন্ট। আমি যদি এখানে 500+ কমেন্ট এটাই দেখাই, প্রত্যেকটা জায়গায় তাকে নিয়ে, এই যে সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস তাকে নিয়ে, আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চেয়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা অনেক এগিয়ে। এটা আপনি স্বীকার করেন আর না করেন, কলকাতার মানুষজন, সেটা আমাদের রাজধানী কলকাতা ছিল যে কারণে ছিল, কলকাতা অনেক এগিয়ে বিদ্যা বুদ্ধিতে, মানুষের নম্রতা, এবং কথাবার্তার ক্ষেত্রে, এবং তারা বাছাই করা যে আচ্ছা সাহিত্যমান কার কীরকম। তো সেই মানুষগুলো যেমন উনি, মানে এগুলো হাজার হাজার কমেন্ট আমি দেখাতে পারবো, একটা নেগেটিভ কমেন্ট পাওয়া যায় না। এবং এই স্পিচ যখন দিচ্ছিলেন তখন দর্শক সারিতে যে কানায় কানায় পূর্ণ মানুষজন, এবং তাদের যে উচ্ছ্বাস, তাদের যে হাততালি, প্রত্যেকটা মানুষ এটা দেখার মতো। এবং আসলেই কলকাতার মানুষজন খুব বেশি হাততালি দেন না। আমি কবির সুমনের শোগুলোতে দেখতাম যে সবাই ঠোঁটে ঠোঁট মেলান, কানায় কানায় পূর্ণ দর্শক। তসলিমা নাসরিনের এই শোটাতে আমি তার সাথে আমার সেই সৌভাগ্য হয়েছিল বা সুযোগ হয়েছিল, দিল্লির অসংখ্য এরকম শোতে আমি, মানে তার স্পিচ ছিল, অতিথি হয়ে তিনি গেছেন, আমি সেখানে ছিলাম, দেখেছি নিবিড়ভাবে। এত তীব্র বক্তব্য দিতেও দেখিনি, আর এত সুন্দর গোছালো বক্তব্য দিতে দেখিনি। আজকে আমার মনে হলো যে এটা অন্যরকম কিছুটা দেখছি, এবং ওই দেশের মানুষ এত অ্যাপ্রিসিয়েট করে। আমরা আমাদের দেশের মানুষকে দেখলাম যে কেমন জানি, আমরা কি আসলে এই মোল্লা মুন্সি এগুলোকে হিরো বানাই, আর যারা আসলেই সমাজের জন্য ইতিবাচক না হলেও নেতিবাচক নন, তাদেরকে দূরে সরাইয়া দেয়। অন্য দেশের মানুষ তাদের রত্ন মনে করে রাখে। এটা একটা কেমন দুঃখজনক কথা না? আমরা তো শুধু, আপনি শুধু তসলিমা নাসরিন, আমরা আমাদের হিরোদেরকে গাছের আগাতে উঠাই কি করে গাছের গোড়া কেটে দেয়, হিরোকে আবার আসার মেরা ফেলা যায়। আমাদের দেশে আপনার হিরো মারি নাই, বঙ্গবন্ধুকে হত্যা করি নাই, হিরোই তো বানাইছে, তাই না? 3.5 বছরের মাথায় আপনি তাকে হত্যা করেন। সো বাঙালির এই ক্যারেক্টারের কথা তার নতুন করে কিছু বলা নাই। আমরা আমাদের রত্ন কখনো চিনতে পারি না, আমরা আমাদের যে আমাদের সমাজের জন্য উপকার হলো তাকে চিনতে পারি না, কোনো কিছুই আমরা পারি না। আমরা একটাই পারি। আবার দেখবেন যে এই তসলিমা নাসরিনকে যখন সত্যিকার অর্থে কোনো মানে বাংলাদেশে উনি যদি কোনো ফেভারেবল সিচুয়েশন আসেন, তখন এই কলকাতার চাইতে অনেক বড় সমাবেশ, কিন্তু অনেক বড় কিন্তু অনুষ্ঠান হবে, আপনি নিশ্চিত থাকেন, এই বাঙালি এটা করবে। আপনি এগুলা নিয়ে আমাদের চরিত্রের মধ্যে আমরা যে জিনিসগুলো আছে, যে দ্বিচারিতা, এবং আমাদের চরিত্রের মধ্যে আজকে এটা ভালো, কালকেই সেটাকে খারাপ বলা, এবং কালকে খারাপ যেটা বলছি সেটাকে আজকে ভালো বলা। আপনি দেখেন, আপনি আমাদের এই দেশের এই সরকারটা সেটা উদাহরণ। এই বাঙালি 220 আসনে একটা দলকে জিতিয়েছে, যেই দলটা বাংলাদেশে সবচেয়ে বেশি উপহার দিয়েছে দুর্নীতি। কোন আমরা যে করছি নাকি?
যে দলটা সবচেয়ে বেশি দুর্নীতির উদাহরণ তৈরি করছিল। তো আমরা কিন্তু সবকিছু করতে পারি। তবে হ্যাঁ, এটা ঠিক যে আপনি যেভাবে পশ্চিমবাংলার মানুষদেরকে বলছেন যে তারা এরকম, তারাও কিন্তু একই রকম। তারাও আমাদের চেয়ে একটু লেখাপড়া হয়তো বেশি থাকে, কিন্তু তারাও কিন্তু একই রকম। তারাও হমজিকাল না হলে মমতা ব্যানার্জির এই 15 বছরের শাসন সহ্য করে নাকি? করছে তো। তারা True. হমজিকাল না হলে বামরা বামরা একটা ভুল করছে, কি ধরে সিন্দুর নাকি যেন, যেখানে ইন্ডাস্ট্রিটা হইতে দেয় না। আর কি ভুল করছে বামরা? খেয়াল করে দেখেন। আজকে কিন্তু তসলিমা নাসরিনের বক্তৃতাটা আমি শুনেছি, আপনি তার অনেক প্রশংসা করেছেন, আমি প্রশংসা করি তার বক্তৃতা। কিন্তু আপনি বলেন, তসলিমা নাসরিন কিন্তু এই বিজেপিকে সন্তুষ্ট করার জন্য ওখানে 2টা লাইন বেশি বলছেন। উনি কিন্তু এখন এখন বামদেরকে শুনেন, শেষ করি আমি। হুম। বামদেরকে উনি অযাচিত ভাবে গালি দিচ্ছেন, কোনো দরকার না, ছিল এটার না। কারণ আছে, আমি দেখছি সাইফুল্লাহ ভাই, আমি 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 যেটা বলি দেখেছি প্রচুর বিদ্বেষ তার বিরুদ্ধে, যে এই ট্যাগটা সেটা কিন্তু থাক। বামরাই তাকে দিয়েছে, যে না বিজেপি না তাকে না না, আনছে। এটা তো সত্য, ও বিজেপি তাকে এনেছে। তার না, সব ঠিক আছে। তসলিমা নাসরিন তো সবার ঊর্ধ্বে হওয়া উচিত এখন, নাকি? তো তিনি তো হুম। বাইরে যেতে পারেন নাই, এটাই আমাদের চরিত্র। আমি এটাই বলতে চাইছি, যে তসলিমা নাসরিনও তার থেকে বেরোতে পারেন নাই। তার কোনো প্রয়োজন ছিল না। আজকে বামরা 15 বছর ধরে নাই, এই এই আমার ধারণা বাম সব ইরেজ হয়ে গেছে, 2টা মাত্র আসন আছে তাদের। তো সেই বামরা গাইলা যে লোক বিকলাঙ্গ, তারা আপনি লাথি মেরে লাভটা কি? এই বামরা তো তাকে কেন? ওইখান থেকে বের করছে, বামরা তো তাকে ওইখান থেকে বের করছে। আর এখন শেখ হাসিনা আমাকে দেশ থেকে বাইর করছে, আমার তো শেখ হাসিনার প্রতি ক্ষোভ থাকবেই, তার সরকার তো বের করছে আলটিমেট। আপনার শেখ হাসিনার প্রতি ক্ষোভ থাকবে, অবশ্যই ক্ষোভ থাকবে, সেটা পার্সোনাল ক্ষোভ। দ্যাট শুড নট বি এয়ার্ড। ইয়ে আমি আপনি জানেন, শেখ হাসিনার আমলে আপনি নিগৃহীত হয়েছেন, তাই না? আপনার ক্ষোভ হুম। অবশ্যই থাকবে, কিন্তু আপনি যখন পলিসি লেভেলের কথা বলবেন, আপনি যখন দেশের কথা বলবেন, সার্বিক কথা বলবেন, তখন কিন্তু আপনি আপনার পার্সোনাল ক্ষোভটাই কিন্তু পার্সোনালি রাখতে হবে। তসলিমাও কিন্তু আমাদের মতোই, কিন্তু তিনিও কিন্তু আপনি যেভাবে বলছেন, আমি পুরা বক্তৃতা শুনছি বলেই বলতেছি, অত্যন্ত মার্জিত ভাষা, সুন্দর শব্দচয়ন, সবকিছু। কিন্তু তিনি কিন্তু তার ব্যক্তি সংকীর্ণতা থেকে বেরোতে পারেন নাই, সার্বিক হইতে পারেন নাই। এটাই এটাই পশ্চিম বাংলার মানুষ, আমরা বাংলাদেশের মানুষ। আমি সাইফুল আমিন, আপনি আসাদ নূর, তসলিমা নাসরিনও তার বাইরে না। সে তেমনি শেখ হাসিনা, তেমনি সবাই কিন্তু আমরা পার্সোনালি আমাদের যে ইয়েগুলো আছে সেগুলো আমাদেরকে প্রভাবিত করে। ঠিক আছে সরি। সাইফুল ভাই, আমরা না না, ইটস অল রাইট। আমরা একটা দেখি যে বর্তমানে কিন্তু আম, আহ, বেনজির আহমেদ অনেক আলোচনা, তিনি জামিন পেয়েছেন দুবাইয়ের আদালত থেকে, জেল থেকে। আরেকটা বিষয় হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে ভারতে একটা নিষেধাজ্ঞা একটা খেলা চলছে। আবার কেউ কেউ বলছেন, কোন কিছু সংবাদ মাধ্যম ভারতের বলছে যে তিনি 5 তারিখে সামনে আসবেন, ফেস দেখাবেন। এই পুরো বিষয়টা নিয়ে যদি একটু বলেন আমাদেরকে। 5 তারিখে প্রকাশ্যে আসবে, এটা কোন পত্রিকা ছাপা হয়েছে আমি এক্স্যাক্টলি জানি না। আমি যেটা দেখেছি, আমি যেটা পেয়েছি, যে বলা হচ্ছে যে কি বলে, কি ইন্ডিয়া টুডে না কি, কোন পত্রিকা বলছে? হুম। ইন্ডিয়া এইখানে টুডে। ইন্ডিয়া টুডের কথা বলছেন আমাদের দর্শকরা। ইন্ডিয়া টুডের কথা বলছেন, কিন্তু যেটা ছাপা হয়েছে আমি সেটা বলি। আমি আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছে এই আর্টিকেলটা, কিন্তু আহ, সেইটা আমার কাছে মনে হয় নাই যে এইটা কতটা তারপর আমি পড়ে শোনাইতে পারি, কোনো অসুবিধা নেই। আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছে, কিন্তু ইন্ডিয়া টুডের না। এটা হলো এবিপি আনন্দ নামে একটা, আমি জানি না এটা কোনো পত্রিকা কিনা কিছু কিনা, বাট এটা আর্টিকেলটা ছাপা হয়েছে। অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, 2 বছর পর দেখা দেবেন কোথায় কখন, এরকম একটা আর্টিকেল ছাপা হয়েছে। এবং সবাই আন্দাজ করতেছেন যে ও মাই গড, এটাই সমস্যা। বুঝছেন, এগুলা যে অরিজিনালি মানে আমার মনে হয় যে অন্য কিছু এগুলা করা হয়েছে। তো আমি শিওর না, এই জন্য ইন্ডিয়া টুডেতে যে ছাপা হয়ে থাকে আহ, তাইলে তো সত্যি ঘটনা, কিন্তু এটা এডিপি এটাতে ছাপা যায়। ইন্ডিয়া টুডেটা আমরা চেক করে দেখতে পারি, আমার যদি 2 মিনিট সময় দেন, তাহলে আহ, পাওয়া যাবে না যে এমন না। বাট আই এম নট শিওর শেখ হাসিনার নিজে আহ, ঘোষণা দেওয়ার কথা এটা, যদি উনি তসলিমা নাসরিনের নিউজটা আছে, 2 years after ouster শেখ হাসিনা টু মেক ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইন, ওকে হ্যাঁ আছে নিউজটা। 2 years after ouster শেখ হাসিনা টু মেক ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইন ইন্ডিয়া, 5 তারিখে। ইয়েস, দ্যাট ইজ এ নিউজ। আমি প্রথম এইটা কিন্তু আমি অনেক আগে পাইছি, আমি বিশ্বাস করতে পারি নাই এবিপি নিউজ বাংলা দেখে। কিন্তু আপনার দর্শকদেরকে অনেক ধন্যবাদ যে তারা শেষ পর্যন্ত এটা দেখেছে। সেই নিউজটা যেটা, এটা কি একটু আমি পড়ে শোনাই আমার ধারণা, তাই না? সবাই যদি জানতে পারে, সেটা হলো, তারা বলছে নিয়ারলি 2 years আফটার
being ousted from power, former Bangladesh Prime Minister Sheikh Hasina is set to address a virtual program in New Delhi on August 5, where she will speak about her political roadmap and proposed return to Dhaka. তিনি দেশে ফেরার পরিকল্পনা জানবেন এবং তার রাজনীতি ফিরে আসার রোডম্যাপটা উনি জানবেন। তো সেটা এটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, দি ইভেন্ট উইল বি হোস্টেড ভার্চুয়ালি বাই দি ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া, এফসিসি সাউথ এশিয়া। ওখানে উনি কথা বলবেন, তাও ভার্চুয়ালি কথা বলবেন, উপস্থিত না হয়ে প্রপোজড। হ্যাঁ, এই এবং প্রোগ্রামটা হলো 5 তারিখ 6টা, যার যদি কেউ দেখতে চান প্রোগ্রামটা 5 তারিখ সন্ধ্যা 6টায় ইন্ডিয়ান টাইম, দিল্লি টাইম টু 7:30, মানে 1.5 ঘন্টা যাবত এই প্রোগ্রামটা হবে স্যার মার্ক টালি অডিটোরিয়াম, মথুরা রোডে। যদি কেউ যেতে চান যেতে পারেন। এটা হলো স্যার মার্ক টালির অডিটোরিয়াম, মথুরা রোড, নিউ দিল্লি। এবং এটা সোশ্যাল মিডিয়াতেও লাইভ স্ট্রিম করার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি নিউজটা এরকম। এখানে তার ছেলে সজীব জয় জয়েন করার কথা আছে, এখানে মহিবুল হাসান চৌধুরী নওফেল জয়েন করার কথা রয়েছে, এখানে ফর্মার এবং মোহাম্মদ আলী সিদ্দিককে, আমার ধারণা আরাফাত সিদ্দিক যাকে বলে, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ মোহাম্মদ আলী সিদ্দিক, এটা খুব সম্ভবত যুক্তরাষ্ট্রের কেউ, মোহাম্মদ আলী সিদ্দিক, উনি জয়েন করবেন। তারপরে সাকিব আল হাসান ওখানে জয়েন করবে, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। তারপর ফর্মার ডিপ্লোম্যাট এবং সিকিউরিটি অ্যানালিস্ট আমিনুল হক পলাশ, ওই যে বইটা লিখেছেন যিনি, ওই যে কি বলে, ওই যে এই যে আপনি বইটা পড়েছেন, ওই যে কি বলে ইউনুসের যে আমলনামা যেটা, সেটা যে পলাশ তিনি। তারপর কাউন্টার টেরোরিজম অ্যানালিস্ট আবু উবায়দা আইরিন এবং শাহ মোহাম্মদ বখতিয়ার, ডিরেক্টর অফ বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএ জয়েন করবেন। এই বৈঠকটা চেয়ার করবেন ডক্টর ওয়াইল আওয়াদ, হ্যাঁ, প্রেসিডেন্ট অফ এফসি সাউথ এশিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাবস, IAPC। এইটা হলো নিউজটা। এটা 2 তারিখ ছাপা হয়েছে। আজকে কি 2 তারিখ? হ্যাঁ, আজকে 2 তারিখ, আজকেই ছাপা হয়েছে। দ্যাটস গুড, থ্যাংক ইউ সো মাচ যারা এই লিঙ্ক ইয়েটা দিয়েছেন। আমি এটা পেয়ে আমারও ভালো লাগলো যে অ্যাটলিস্ট আমিও জানতে পারলাম যে শেখ হাসিনা 5 তারিখে কথা বলবেন। আপনাকে শোনা যাচ্ছে না? জি জি, আমি শুনতে পাচ্ছি, সরি আমার মিউট করা ছিল। জি, সাইফুল ভাই, বেনজিরকে নিয়ে একটু যদি মানে সম্ভাবনার কথা বলি, যে সরকার কি কোনোভাবে তাকে নিয়ে, যে আমাদের নাচন কদম দেখাইলো যে তারা নিয়ে আসবে দুবাই থেকে, এটা তো ওকে, এটা আপনার এখানে আমি অনেকবার বলছি, বিভিন্ন জায়গাতে বলছি যে বাংলাদেশ সরকার মানে তখন যেটা করেছিল, যে তাকে অ্যারেস্ট করা হয়েছে বলে পার্লামেন্টে বক্তব্য দিয়েছে যে বাংলাদেশ সরকারের দাবি অনুসারে তারা অ্যারেস্ট করেছে, এটা টোটালি মিথ্যা ছিল। এটা আমি কিন্তু প্রথম থেকে বলেছি, এটা টোটালি মিথ্যা। এটা ওনার লোকাল ইউনুসের চেলা ওই যে জুলকারনাইন শাহেরও তো অনেক লাফাইলো দেখলাম। ওরাই তো ইয়ে করছে এবং বলছে যে তাকে বাংলাদেশ সরকারের যে দুর্নীতি দমন কমিশনের মামলায় তাকে অ্যারেস্ট করেছে। বেসিক্যালি তিনি কোনো একটা স্টোরে, এয়ারপোর্টের কোনো একটা স্টোরে, কোনো একটা স্টোর থেকে ওনাকে ধরছে। সেটা এই কথাও বলা হয় যে ওনার যে ব্যবসা আছে, ব্যবসার অংশীদারিত্বের কারণে, ঝামেলা হওয়ার কারণে তার কোনো ব্যবসায়ী বন্ধু তার বিরুদ্ধে কমপ্লেন করেছে, এই কারণে তাকে ধরা হয়েছে। অথবা আমি এটাও বলছেন যে এমন হতে পারে যে তিনি নিজেই এমন কিছু করেছেন ইচ্ছা করে, যে তাকে যেন কিছুদিন অ্যাটলিস্ট রাখা হয়, দুবাইয়ে থাকার একটা ব্যবস্থা করতে পারেন। কারণ উনি বাংলাদেশের পাসপোর্টে ভ্রমণ করছিলেন না, উনি ভ্রমণ করতেছিলেন হলো বিদেশে আরেকটা পাসপোর্ট নিয়ে। তো যে ভদ্রলোক আরেকটা পাসপোর্ট নিয়ে, তারা বাংলাদেশি বলে অ্যারেস্ট করা হয়েছে বলে উত্তেজিত হওয়ার তো কিছু নেই, তাই না? তো এইটাই হলো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ যে পরিমাণ ধরেন ওই যে একটা ইয়েতে একটা চিঠি লিখেছিল, সেই চিঠির উত্তর কিন্তু দুবাই পুলিশ কিন্তু এই চিঠিটা অসম্পূর্ণ এবং আরও অনেক অনেক তথ্য চেয়ে বলছিল, এবং এই মামলার ইয়েটা কি, সব ম্যারিট কি, এই সব জানতে চেয়েছিল। তো সেইটারও উত্তর দিয়ে কোনো কাজ হয়নি। দুর্নীতি দমন কমিশন থেকে অনেক প্রেস ব্রিফিং করা হয়েছে, বহু সরকারি টাকা খরচ করা হয়েছে এইসব প্রেস ব্রিফিং, যে তার ধরে নিয়ে আসছে, সোমুখ করতেছে, চিঠি পাঠাইছে, 1 বস্তা নাকি চিঠি পাঠানো হয়েছে, তাকে দলিল দস্তাবেজ পাঠাতে। তাহলে তারা জামিন দিল কেন? এবং সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি ছিল জামিন ইয়েতে, কি বলে, জামিন শুনানিতে বাংলাদেশ সরকারের প্রতিনিধি ছিল, এবং সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি আপত্তি করেছেন, কিন্তু আদালত তাকে আটকে রাখার কোনো ইয়া পায়নি, যে কারণে তাকে জামিন দিয়ে দিচ্ছে।
ওকে, থ্যাংক ইউ ক্লিয়ার করার জন্য। একদম শেষের দিকে আছি। এই যে বিভিন্ন মাছরাঙা টেলিভিশনের একটি ফটোকার্ডে দেখা যাচ্ছে, এটা বলা হচ্ছে যে পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে, চাঁদা যে 5 হিন্দু পরিবারের বাড়িতে চিঠি। এটা কি বলবেন আপনি, মানে এই হুমকিগুলোর কারণটা কি? এটা কি কোনো প্ল্যান, নাকি আসলেই বাংলাদেশের হিন্দুদের একটু সতর্ক থাকা উচিত বলে আপনি মনে করেন? এটা আমার কাছে, যদি এই ফটোকার্ডটা শুধু হিন্দু পরিবার না, এই 5 স্টার গ্রুপ যেটা, এই 5 স্টার গ্রুপ সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন, বিশেষ করে ধনী এলাকাগুলো লাইক চিটাগং, ঢাকা, সিলেট, এরকম ধনী যেসব জেলা আছে সেসব জেলায় তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদার কর্মকাণ্ড নাকি তারা অনেক লম্বা করেছে, এটা পুলিশ সূত্র থেকে বলতেছে। সো এই ফটোকার্ডটা শুধু যেটা করা হয়েছে সে শুধু হিন্দু পরিবার না, আমার ধারণা সব ধর্মের লোকেরাই তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে। জি, অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই। আমরা তাহলে আরেকটি প্রসঙ্গ, না এই পর্যন্ত, মানে এই যে বাংলাদেশের কথার কি বলবো, যে তারেক জিয়ার আমলে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কিছু নাই, দক্ষিণ এশিয়া সবচেয়ে অপরাধপ্রবণ শহর ঢাকা, এটা বলা হচ্ছে। এইটা নিয়ে যদি আমাদের কিছু বলতেন এবং আপনার শেষ বক্তব্য দিয়ে আমরা আজকে শেষ করে দিতাম। দক্ষিণ এশিয়ার অপরাধপ্রবণ শহর কোনটা এখন এটা স্ট্যাটিস্টিক্স ছাড়া আমি জানতে পারবো না, কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ 2 বছর আগে যেটা ছিল সেই জায়গা থেকে বাংলাদেশ অনেক দূরে সরে, সেটা আমি নিজের চোখে দেখে আসছি। এটা আমার নিজের চোখে দেখা যে আপনি কিভাবে অসহিষ্ণু একটা দেশ যখন তখন আপনাকে চ্যালেঞ্জ করে আপনাকে কিন্তু হেনস্থা করছে, যখন তখন। এটা কিন্তু আমার নিজের চোখে দেখা। বিদ্যুৎ নাই, গ্যাস নাই। আপনি এই বাংলাদেশ ছিল 2 বছর আগে। ইউনূস যেদিন ক্ষমতা এসে সেই দিনও কি অবস্থা ছিল? যেদিন 5ই আগস্টের এই জঙ্গিগুলো ক্ষমতা দখল করছে সেই দিনেও কি বাংলাদেশে বিদ্যুৎ গেছিল? এই অবস্থা ছিল? তারা তো বিদ্যুতের মধ্যে দিয়েই মিছিল করছে, রাতভর তারা মিছিল করছে, ঘুরছে ফিরছে। এখন নাই কেন? সো 2 বছরে কি এমন হলো ধ্বংসস্তূপে পরিণত করলো? এই দিকে আপনি বলতে পারেন 2 বছরে বাংলাদেশ আমার ধারণা 10 বছর পিছিয়ে আছে। ট্রু। অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই, আপনার শেষ বক্তব্য আমাদের প্রতি আহ্বান রেখে যদি আজকে শোটা শেষ করতেন। সবারকে যারা যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, যে যেখানে আছেন। আর বাংলাদেশ ভারতে যারা আছেন তাদের তো রাতের শুভেচ্ছা। আর যথারীতি যে রিকোয়েস্টটা করি সেটা হলো, ইউনূস আর তার জঙ্গি বাহিনীর এই সদস্যদেরকে পৃথিবীর যে কোনো প্রান্তে পান একটু হ্যাকলিং করবেন, গায়ে হাত দিবেন না, নাজেহাল করবেন কথা দিয়ে, এবং তাদেরকে আপনারা একটু রঙিন করে দিবেন যেন অন্য মানুষরা চিনতে পারে এটা হলো জঙ্গি। এবং ইউনূসের সকল প্রোডাক্ট করার জন্য বর্জন করার আহ্বান জানাই। আর একজন ভদ্রলোক আমার ঠিকানা জানতে চেয়েছেন যে আমি কোথায় থাকি, জানতে পারলে উনি আমাকে কিছু একটা করবেন। উনি যদি নামে বলছেন, তো আমি তাকে আমার জানাই যে ভাই আপনি দয়া করে আমাকে কিছু একটা করতে চাইলে আপনি ইয়াতে নিয়ে আসতে পারেন। এই যে সাসকাচুয়ানে আমি থাকি, সাসকাটুনে, ওখানে এসে আপনি আমাকে কিছু করে যান, আপনাকে আমি আমন্ত্রণ জানালাম। আর দরকার হলে আমার সাথে খাওয়াবো দাওয়াবো, তারপর আপনি আমাকে মাইরেন দেন, যা করার করেন, পারলে। আর যদি আপনার সাহস থাকে, আপনার টাকা পয়সা থাকে, চলে আসেন, আমি আমন্ত্রণ জানালাম। থ্যাংক ইউ সো মাচ সাইফুল আলম ভাই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, এবং সাইফুল আলম ভাইয়ের ইউটিউব চ্যানেলটির লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, আপনারা সেটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন আপডেট পাওয়ার জন্য। আবার দেখা হবে আগামী সপ্তাহে, অর্থাৎ রবিবার বাংলা সময় রাত 10টায়। সে পর্যন্ত বিদায়।